নিজেদের মধ্যে আলোচনা করার বিবেক এবং বুদ্ধি আশা করি বাঙালির আছে এই শহরে। নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে ওপিনিয়ন মেকার আমি কখনোই নই। যেমন মাঠে ধারাভাষ্যকাররা খেলার গতি প্রকৃতি দেখে ধারাভাষ্য দেন, তেমনি রাজনীতিবিদরা যেভাবে রাজনীতি করেন, পরিচালনা করেন, সেই অনুযায়ী ধারাভাষ্য দেওয়াটাই হলো আমার দায়িত্ব এবং কর্তব্য। যেমন করে আজকে আমরা সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একরাশ মানে যে আন্দোলনগুলো, সেখান থেকে একরাশ যে হতাশা জন্ম নিয়েছে তার উদযাপনে আমরা বসেছি, ময়না তদন্তে বসেছি। দেখুন, শৈশব থেকে জেনে এসেছিলাম যে লক্ষ্যহীন জীবন হোক আর আন্দোলনই হোক অনেকটা নাবিকহীন জাহাজের মতন। বাঙালি নাকি আন্দোলনের সক্রিয়, বাঙালি আন্দোলনের উপর ভিত্তি করে চলে, কিন্তু আমি জানি না বিগত 10-12 বছরে বাঙালিকে কোন জাদু বলে মানে বশ করানো হয়েছে যে বাঙালি ক্রমশ আন্দোলন বিমুখ হয়ে পড়েছেন। যদিও বা ঠেলে ঠুলে একটু একটু আন্দোলনে নামে নাগরিক জীবন থেকে, অথবা যদি রাজনৈতিক সমাজ থেকে কোনো আন্দোলন উঠে আসে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, ঘটে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, অল্প সময়ের মধ্যে আমরা দেখি যে সেটা সলিল সমাধি ঘটে। নানা রকম কারণে নানা রকম তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। দেখুন, এই ধরনের আন্দোলনগুলো একরাশ হতাশার জন্ম দেয়, সৃষ্টি করে বেদনার, কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়াই মাঝপথে আন্দোলনগুলো মৃত্যু ঘটে, ভয় হয়। এটাই কি আজকের বাংলা এবং আগামী দিনের বাংলা? আমাদের রাগ আবেগ আছড়ে পড়ে যখন আমরা দেখি আরজিকরের সেই নির্মম ঘটনা। আমাদের দুঃখ হয়, আমাদের বেদনা হয়, উদ্বিগ্ন তৈরি হয় যখন দেখি শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা চাকরি হারাচ্ছেন। আমরা অত্যন্ত ক্রুদ্ধ হই, আবেগতাড়িত হয়ে আন্দোলন নামতে চাই যখন দেখি নির্বাচনের সময় একের পর এক লাশ পড়ছে। আমাদের রাগ আবেগ জন্ম হয় যখন দেখি আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা এই রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে অথবা অন্য দেশে পাড়ি দিচ্ছে, এবং বৃদ্ধ বাবা মা হা করে তাকিয়ে আছে কবে ছেলে ফিরে আসবে। সেটা দেখে অবশ্যই আমাদের রাগ হয়, বেদনা হয়। আমাদের রাগ হয়, আবেগ হয়, আন্দোলনে ঝাঁপাতে চাই যখন দেখি কৃষকরা কালোবাজার থেকে বেশি দামে 1800 টাকার বস্তা যে সার, সেটা 2200 টাকায় বস্তায় কিনছে। আমাদের দুঃখ হয় যখন দেখি যে ফসলের সহায়ক মূল্য কৃষকের পকেটে না ঢুকে কোনো স্থানীয় নেতার পকেটে ঢুকেছে। আর আমাদের রাজনৈতিক সমাজ থেকে কিছু কিছু দল তারা আন্দোলন খেলায় নামে, অচিরেই সেই খেলা বন্ধ হয়ে যায়। ওই পর্যন্তই। যখন দেখি আমার শৈশবের, আপনার শৈশবের যে সমস্ত স্কুলগুলো, প্রাথমিক স্কুলগুলোতে পড়াশোনা করেছি, সেরকম 8000 প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যায় এই রাজ্যে, দুঃখ হয়, বেদনা হয়, আন্দোলনে ছাপাতে ইচ্ছা করে। যখন দেখি প্রশাসন আমরা বিভাজন তৈরি করে, যখন আমি দেখি আমার পাশে বসা পৌলমীকে অকারণে পুলিশ হয়রানি করে, বা কাউকে কেউ কোনো সাংবাদিক প্রশ্ন করার জন্য জেলে যায়, আমাদের দুঃখ হয়। আবেগতাড়িত হয়ে আন্দোলনেও কেউ ঝাঁপিয়ে পড়ি, কিন্তু অল্প সময়ের মধ্যে সেই আন্দোলনগুলো উদ্দেশ্যহীনভাবে বিলীন হয়ে যায়, মৃত্যু ঘটে। এই উদ্দেশ্যহীন একের পর এক আন্দোলনের যদি তালিকা দিতে থাকি তাহলে তার যেন শেষ নেই। কিন্তু তারপরেও আরজিকরের নির্ভয়া কাণ্ডের পরে যখন ডাক্তারবাবুরা কিছুটা দূর আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, যখন চাকরিহারা যোগ্য শিক্ষকরা আন্দোলনটাকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছে, তখন পুলিশের নির্মম অত্যাচার তাদের উপর নেমে এসেছে। সুবর্ণবাবুকে পাঠানো হয়েছে বদলি করে পাহাড়ে, এবং কখনো ভয় দেখিয়ে, কখনো বা ভক্তিতে, কখনো বা প্রান্তিক মানে প্রাপ্তির মধ্য দিয়ে আন্দোলনগুলোকে দমানোর চেষ্টা করা হয়, যেটা আমরা অহরহ দেখে অভ্যস্ত। দেখুন, আন্দোলনের রাগ এবং আবেগ অবশ্যই দরকার, কিন্তু সেটা কি যথেষ্ট? আমরা কি সত্যি আন্দোলনগুলোকে লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত করতে পারছি? যতগুলো আন্দোলন আপনার সম্প্রতি ঘটে গেল, আমরা আন্দোলনের মধ্যে কি করতে চাই? আমরা কি আদৌ ব্যবস্থার পরিবর্তন করতে চাই? যদি সত্যি ব্যবস্থার পরিবর্তন আনতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ছাড়া আদতেও কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব? আমি দুটো উদাহরণ দিচ্ছি। আরজিকরের এখানে ডাক্তারবাবুরা আছেন যারা আন্দোলন করেছিলেন,
সেই ডাক্তারবাবুদের আন্দোলনের সাথে হাজার হাজার মানুষ যুক্ত হয়েছিল, স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম নাগরিক আন্দোলনে পরিণত হয়েছিল। আমরা বারবার টেলিভিশনে সেই কথা বলেছি। কিন্তু দিনের শেষে ডাক্তারবাবুরা কিন্তু তাদের পেশাগত গণ্ডির বাইরে গিয়ে আন্দোলনটাকে সমাজের সর্বসাধারণের স্বার্থে পরিচালিত করতে পারেনি। যখন মানুষ আঁকড়ে ধরতে চাইছিলেন ডাক্তারবাবুদের, এদের মাধ্যমেই পরিবর্তন সম্ভব, এদের মাধ্যমেই একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলা সম্ভব, তখন ডাক্তারবাবুরা কিন্তু নিজের সেলের মধ্যে ঢুকে গেলেন। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে গিয়ে তারা কেবলমাত্র ডাক্তারি পেশাগত সমস্যাগুলোকে তুলে ধরলেন, যদিও তার সেই সমস্তগুলোই প্রায় অধিকাংশগুলোই অধরা রয়ে গেছে। আর শিক্ষক মহাশয়দের ক্ষেত্রে সেই একই গল্প। যখন সাধারণ মানুষ শিক্ষকদের আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করতে চাইলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলো একটা পরিবর্তনের, শিক্ষকরা কিন্তু তাদের পেশাগত জায়গা থেকেই আন্দোলনে কিন্তু আবদ্ধ থাকলেন। অর্থাৎ পেশার সেলের বাইরে গিয়ে কিন্তু বৃহত্তম সমাজের ন্যায় বিচারের প্রশ্নটাকে তারা এগিয়ে নিতে চাইলেন না। দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন যেমন তাদের স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্যই পূরণ হয়নি, তেমনিভাবে শত চেষ্টা করে 5 বছর ধরে আন্দোলন করার পরেও শিক্ষকরা পারেননি সরকারকে বাধ্য করতে একটা যোগ্য প্রার্থী তালিকা আদালতের কাছে হাজির করে তাদের চাকরি রক্ষা করতে। ফলে এইরকম বেশ কয়েক ডজন আন্দোলনের কথা আমি বলতে পারি, যেগুলো উদ্দেশ্য ছাড়াই মাঝপথে কিন্তু সমাপ্তি ঘটেছে। দেখুন, আমরা মনে করি, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা মনে করি যে এই পশ্চিমবাংলাটা হলো পলিটিক্যাল সোসাইটি। আমাদের সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায় থেকে দৈপায়ন ভট্টাচার্য সবাই বলেছে এটা পলিটিক্যাল সোসাইটি। আমি আমার বইয়ে বলেছি এটা হলো বেসিক্যালি যে রুলিং পার্টি সোসাইটি, যেখানে জন্ম থেকে মৃত্যু সবকিছু রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। ফলে রাজনীতির পরিবর্তন ছাড়া আপনি সামাজিক পরিবর্তন আনবেন কি করে, আপনি ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনবেন কি করে? ফলে রাজনীতির পরিবর্তনকে ব্যতি রেখে যারা সামাজিক পরিবর্তনের কথা বলছেন, যারা আন্দোলন পরিচালনার কথা বলছেন, আদতেও কি সেটা সম্ভব? আমি যদি সাম্প্রতিক রাজনৈতিক যে আন্দোলনগুলো ঘটেছে যদি লক্ষ্য করে দেখেন, তাতে ছুতমার্ক আপনি দেখতে পাবেন। প্রতিনিয়ত ছুতমার্ক চলছে। রাজনৈতিক দলের সাথে যাব কি যাব না। আবার রাজনৈতিক সমাজের যারা প্রধান রাজনৈতিক দল, তারা হিন্দু মুসলমানের রাজনীতি নিয়ে ব্যস্ত। ফলে একদিকে রাজনৈতিক দল হিসাবে বিভাজিত এবং তারা অনেক বেশি আগ্রহ প্রথাগত আন্দোলনের মধ্য দিয়ে, যে ৭৭ সালে বামেদের পরিবর্তন হয়েছিল, 11 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল, সেই প্রথাগত আন্দোলন কিন্তু আজকে রিপ্লেস হয়ে গেছে আইডেন্টিটি পলিটিক্সের উপর ভিত্তি করে। আজকের আন্দোলন প্রথাগত আন্দোলনের বাইরে গিয়ে জাত, ধর্ম, বর্ণ, ভাষার উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে মতুয়াদের, আদিবাসীদের, রাজবংশীদের, হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য নিজেদের আন্দোলন পরিচালনা করতে। ফলে দিনের শেষে যদি আপনি লক্ষ্য করেন, যে আন্দোলনগুলোর কথা আমরা সাধারণত নাগরিক সমাজ থেকে বলি, সেই আন্দোলনগুলো জাত, ধর্ম, বর্ণের দ্বারা নিমজ্জিত হয়ে আছে। ফলে পরিবর্তনের উদ্দেশ্য ছাড়াই কিন্তু এই আন্দোলনগুলো পরিচালিত হওয়ার ফলে প্রায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সলিল সমাধি ঘটছে। দেখুন, আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে রিকোয়েস্ট করবো দুটো জিনিস ভাবতে। আমাদের আন্দোলন আজকে সন্ধ্যাবেলার থেকে আলোচনা হচ্ছে কেবলমাত্র আরজি করের আন্দোলন। প্লিজ, আমরা কোথায়? উদ্দেশ্য আছে কি? আমাদের আন্দোলন ছিল, আমরা যারা প্রত্যেক দিন জেলার খবরগুলো রাখি, আমরা আন্দোলনের স্বরূপগুলো জানি। একটা পোস্টার মারে, ব্যানার মারে, দুটো লোক জড়ো হয়, বা শেষ, আন্দোলন শেষ, উদ্দেশ্য শেষ। ছোট ছোট আন্দোলনগুলো প্রতিদিন যারা হিসেব রাখি, আমাদের আন্দোলনের উদ্দেশ্য খুঁজে পাই না। আবেগ পাই, কর্মসূচি পাই, কিন্তু উদ্দেশ্য পাই না। দ্বিতীয় যেটা, সেটা হলো যদি আলোচনা বিরোধী পক্ষের দিকে তাকান, আপনি দেখবেন উদ্দেশ্যকে তারা যেভাবে ব্যাখ্যা করছে, তাতে পরিষ্কার কখনো মনে হচ্ছে অর্ধ উদ্দেশ্যের কথা বলছেন, কখনো মনে হচ্ছে অসমাপ্ত উদ্দেশ্যের কথা বলছেন। অসমাপ্ত উদ্দেশ্যের কথা প্রায়ই বলেছেন যে আগামী দিনে হবে। আবার কেউ বলছেন অস্পষ্ট উদ্দেশ্যের কথা। কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনাকে বলছি যে যে আন্দোলনগুলো পশ্চিমবাংলায় এই মুহূর্তে পরিচালিত হচ্ছে, তার কিন্তু বৃহত্তম স্বার্থ কোনোটাই নেই। কোনোটাই, যদি সত্যি মানুষের উদ্দেশ্যে আন্দোলনগুলো পরিচালিত হতো, মানুষ কি এত বোকা? সিপিএম এর যে সমস্ত নেতা বলছেন যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য আছে, যদি সত্যি আপনাদের আন্দোলনের উদ্দেশ্য থাকতো, মানুষ কেন যুক্ত হচ্ছে না? মানুষ কেন আপনারা কেন মানুষকে সঙ্গে পাচ্ছেন না? এই প্রশ্নটা আসবে না? এবং একই সাথে আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে রাজনৈতিক পরিবর্তন ছাড়া কিন্তু পশ্চিমবাংলাতে কোনো বৃহৎ উদ্দেশ্য কার্যকারী হতে পারে না। 1960-এর দশকের যে আন্দোলন, কৃষক আন্দোলন থেকে শুরু করে খাদ্য আন্দোলন হয়েছিল,
তার মধ্য দিয়েই কিন্তু 77 সালে বামফ্রন্ট সরকার এসেছিল, ভূমি সংস্কারের থেকে শুরু করে একের পর এক ন্যায় বিচার কিন্তু নিশ্চিত করেছিল। আবার একইভাবে যখন 90-এর দশকে বামফ্রন্টের সরকার মধ্যবিত্তের পক্ষে কাজ করতে শুরু করলো, ধনতান্ত্রিক আত্মা বামফ্রন্টকে গ্রাস করলো, তখন বিরাট সংখ্যক গরিব মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক আন্দোলন গড়ে তুলেছিলেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ছিল অন্যতম। এবং ক্ষমতার পরিবর্তন যখন আসে তখন এই নাগরিক সমাজের আন্দোলনগুলো কিন্তু যুক্ত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। ফলে পলিটিক্যাল সোসাইটিতে পলিটিক্যাল চেঞ্জ ছাড়া কি করে আপনি সামগ্রিকভাবে পরিবর্তনগুলো আনবেন, বা আপনার আমার ছোট ছোট আন্দোলনগুলোকে আক্ষরিক অর্থেই ন্যায় বিচারের জায়গায় পরিচালিত করবেন রাজনৈতিক পরিবর্তন ছাড়া? এই প্রশ্নটা কিন্তু আমাদের থাকবে। ধন্যবাদ।